আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। সেলফ অবসেসড অহংকারী লোক। এ কথা অবশ্য আফসান শুনতে পায় না, শুনতে পেলে নিশ্চয় জবাব দিত। তা তো হতেই হবে, এত হ্যান্ডসাম যে। আফসান শেভ করে এসে ওয়াশরুমে প্রবেশ করার আগে মেজবাকে কল দিল একটা। দুবার রিং বাজার পরে কল রিসিভ হলো। ফোনের ওপাশ থেকে মেজবা জানালো তৈরি হয়ে 6:45 নাগাদ রওনা দিচ্ছে ওরা। বাস স্ট্যান্ডে পৌঁছাতে আনুমানিক 20 মিনিট লাগবে। বাসায় সবার কাছ থেকে বিদায় নিয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে মিনিট 20 মতোই সময় লেগেছে। হানিফ পরিবহন, সিলেট যাত্রীবাহী এটাই। আফসানরা কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে। জ্যামিদের বাসে সিটে বসিয়ে দিয়ে বাইরে এসে সিগারেটে টান মারছিল ও। মেজবা গাড়ি থেকে নেমে বাস স্ট্যান্ডের সামনে দাঁড়াতে তীক্ষ্ণ চোখে দূর থেকে টং দোকানের আড়ালে দুলা ভাইকে সিগারেট টান দিতে দেখলো। মিহিকে বলল, তোরা বাসে গিয়ে বস, আমি 5 মিনিটেই আসছি। তাহসিনের হাতে সব লাকেজ ধরিয়ে দিয়ে টং এর দিকে এগোলো মেজবা। দুলা ভাই। আফসান চমকে পেছনে তাকালো। মেজবাকে দেখে মৃদু হাসার চেষ্টা করে বলল, আরে শালাবাবু যে। ও সিগারেট লুকানোর চেষ্টা করছে, তবে সফল হলো না। আর লুকিয়েও বা কি হবে? মেজবা তো আগেই দেখেছে। ও মুখের হাবভাব যথাসম্ভব গম্ভীর করে বলল। স্মোক করছেন? আফসান স্মিত হলো। মেজবা কিছুটা ঝুঁকে বলল, আপনার না স্মোক করা নিষেধ? আপু জানে আজকের এই কার্যকলাপ? উফ। আফসান ঢোক গিলল। এই একটা বিষয়ে জ্যামি কেউ বিশাল ভয় পায়। আপুকে জানিয়েছি তাহলে? কথাটা বলে মেজবা পেছন দিকে ঘুরে পা বাড়াতেই আফসান ওর হাত টেনে ধরলো। টেনে সামনে এনে বলল, আমার এত বড় সর্বনাশ করো না শালাবাবু। তোমার আপু এমনিতেই আমার উপর রেগে আছে, তারপরও একটা জানতে পারলে তুল কালাম বাঁধিয়ে ছাড়বে। মেজবা বাঁকা হাসলো। ওর এই হাসির পেছনের উদ্দেশ্যে প্রথমে ধরতে পারলো না আফসান। বুঝতে পারলো যখন মেজবা পকেটে হাত ঢুকিয়ে মুখ উঁচিয়ে বলল, তাহলে আজ আপনার তরফ থেকে সিগারেটের ট্রিটটা আমার জন্য। আফসান ব্রু কুচকে তাকালো, প্রশ্ন করলো, তুমি না খাওয়া ছেড়ে দিয়েছো? সে আপনাকে ভাবতে হবে না, আপনি এখন আমার জন্য ব্যবস্থা করেন। ব্যানসন নাকি মালবোরো? মালবোরো। আফসান দোকানদারের উদ্দেশ্যে বলল, কাকা একটা মালবোরো দেন। হুম, একটাতে তো চলবে না দুলা ভাই, কিপটামি করেন কেন? এক প্যাকেট নেন। আফসান চোখ বড় বড় করে তাকালো। আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করলো, এক প্যাকেট দিয়ে কি করবে তুমি? কি করে মানুষ? মেজবা জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করে। আফসান দীর্ঘশ্বাস ফেলে এক প্যাকেট কিনলো, ওর হাতে দিয়ে বলল, তোমার বউ জানে কে? তোমার এই স্মোক করার বিষয়ে? হুম, জানে না। যদি জানতে পারে? জানবে তো। জানলে কি হবে ভেবে দেখেছো? আফসান হতাশ। এই ছেলেকে কিছু বলে লাভ নেই, তবুও শেষবারের মতো বলল, জানতে দিও না, জানলে সংসারে অশান্তি। আমাকে দেখছো না, তোমার আপু নিত্যদিন এই স্মোক করা নিয়ে ঝামেলা করতো, এজন্য একে বোঝালাম স্মোক করা ছেড়ে দিয়েছে। তারপর থেকে তো আড়ালে আবডালে খাই, ওকে আর বুঝতে দেয় না। বুঝতে দেওয়া মানে আবারও অশান্তি। তোমার বউটা খুব সহজ সরল, দেখলে বোঝা যায় স্মোক করা পছন্দ করে না। এসব ছেড়ে দাও শালাবাবু, ভালো ছেলেরা স্মোক করে না। তার মানে বলতে চাচ্ছেন আপনি ভালো ছেলে না? আফসান ধরা খেল। এই ছেলের সাথে এ কথাই পারবে না, পরাজয় ভবিতব্য। ওর কথার জোর এবার কিছুটা কমে গেল। হালকাভাবে বলল, আমার তো বহু পুরনো অভ্যাস, 15 বছর আগে থেকে খাই। তুমি চাইলে ছাড়তে পারবে। তোমার উপরে শুধু তোমার বইয়ের হক থাকা উচিত। হক আলাদা করতে শেখো। আপনাকে ভাবতে হবে না, হক কিভাবে আদায় করতে হয় সেটা মেজবা ইফতেখার ভালোভাবেই জানে। আপনি এখন চিন্তা করেন সিগারেটের স্মেল ছড়াবেন কিভাবে। তার মানে তুমি স্মোক করা ছাড়ছো না? আপনি যেদিন ছাড়বেন সেদিন ছেড়ে দেবো দুলা ভাই।
মিসবা হাতে 2 আঙ্গুলের ফাঁকে থাকা আধ পোড়া সিগারেটটা পায়ে পিষে এবার বাসের দিকে পা চালালো। আফসান আবারও চরম হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলল, বিড়বিড় করে বলল, শালা, আমার একটা চিজ বটে। আকসা মিহির পাশে বসতে চেয়েছিল, কিন্তু মিহি তো বরাবরই নাসুরবান্দা মেয়ে। ভাবিকে জোরপূর্বক তার ভাইয়ের পাশের সিটে বসিয়ে দিয়ে এসেছে। রিমুর পাশে বসেছে ও। জ্যামি আর আফসান সামনের দিকটার দিকে সিটে, আকসাদের সিট পেছনের দিকে। ওদের দুটো সিট বাদে সামনের বিপরীত পাশের দুটো সিট মিহি আর রিমুর। মিহিদের পাশাপাশি সিটে তাওসিন একজন মাঝবয়সী লোকের সাথে বসেছে। ওর কোনো জোড়া নেই, তবে কোলে ভাগিনা রয়েছে। আয়নকে নিয়ে এসেছে তাহসিন, ওর সাথে বসে খেলা করছে। বাস সেরেছে সবেমাত্র। আকসা জানালার পাশের সিটে বসেছিল। মেজবার দিকে এর মধ্যে একবার মাত্র অনিচ্ছাকৃত চোখ গিয়েছিল। তখন দেখেছে লোকটা ফোন ঘাঁটতে এবং চকোলেট চিবোতে ব্যস্ত। এর আগে কখনো মেজবাকে চকোলেট খেতে দেখেছি এভাবে। একটু অবাকই হয়েছে বই কি। হঠাৎ আকসার মনে হলো ওর নাকে সিগারেটের গন্ধ এসে ঠেকছে। সঙ্গে সঙ্গে 2 হাতে নাক মুখ চেপে ধরলো ও। মুখ আর ব্রু কুচকে মেজবার দিকে তাকালো, বলেই বসলো, কি বিশ্রী সিগারেটের গন্ধ, ছি! আপনি পাচ্ছেন না? মেজবা প্রশ্নটা শুনেও কোনো রকম প্রতিক্রিয়া দেখালো না। এক মনে ফোন স্ক্রল করতে ব্যস্ত ও। আকসা এখনো বুঝতে পারেনি স্মোক করে আসা ব্যক্তিটি মেজবাই। ও মনে করেছে হয়তো বাসের মধ্যে কেউ স্মোক করে এসেছে, সেই স্মেল আসছে এদিকে। ও বিড়বিড় করে একরাশ রাগ নিয়েই বলল, মানুষের আক্কেল জ্ঞান যে কোথায় উধাও হয়ে গেছে কে জানে। বাসা ভর্তি মানুষ, তার মধ্যে সিগারেট খেয়ে আসা লাগে। আল্লাহর গজব পড়ুক এসব মানুষের উপরে। আল্লাহ হেদায়েত দান করুক এদের। মেজবা আড়াআড়ি ভাবে সরু চোখে তাকালো ওর দিকে। মুখে কিছু বলল না। তখনও চকোলেট চিবিয়ে চলেছে ও। রাজশাহী থেকে সিলেট পৌঁছাতে ঘন্টা 9-এর মতো সময় লাগলো। আরও আগেই পৌঁছে যেত, কিন্তু পথিমধ্যে জ্যামের কারণে কিছুটা সময় বেশি লেগেছে। বাস স্ট্যান্ডের নেমেই ওরা আরেকটা বাসে উঠল। এই বাসটার যাত্রাপথ সুনামগঞ্জের দিকে, সেখান থেকে তাহিরপুর উপজেলা। সবাই মোটামুটি ক্লান্ত। মেজবা, আফসান আর তাহসিন সবগুলো লাকেজ নিয়ে বাসের কম্পার্টমেন্টে রাখলো। আকসা বাসে উঠেই দ্বিতীয়বারের মতো ঘুম দিয়েছে। বাস যে কখন সুনামগঞ্জে পৌঁছালো সেই খেয়ালও নেই ওর। ঘুম ভাঙলো তাহসিনের ডাকে। তাহসিন ভাবি, ও ভাবি। বলে অনবরত ডাকছে। আকসা চোখ মেলে ওকে একবার দেখে খেয়াল করলো ওর মাথাটা মেজবার কাঁধে রাখা। মেজবার শটান হয়ে বসে আছে, বুকে 2 হাত গুজে, মুখ বেশ গম্ভীর। ও দ্রুত মাথা সরিয়ে নিল। তাহসিন বলল, সুনামগঞ্জে চলে এসেছি। ভাবি দ্রুত নেমে আসেন, আমাদের আবার লেগুনা ধরতে হবে। মেজবাকে পাশ কাটিয়ে তাহসিনের পিছু পিছু বাস থেকে নেমে গেল আকসা। একটা লেগুনা পরিচিত লোকের মাধ্যমে বুকিং করাই ছিল। লেগুনা চালক আফজাল শেখ স্টপেজের পাশে দাঁড়ায় গাড়ি নিয়ে অপেক্ষায় ছিলেন। মেজবারা কল করেই গাড়ির কাছে যেতেই তিনি নিজ উদ্যোগে এগিয়ে এসে লাগেজগুলো উঠিয়ে নিলেন গাড়িতে। মেজবাকে বললেন, ভাই, আজই কিন্তু মেঘলা আকাশ, বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা। দেরি কইরেন না, আপনাগোরে ঠিকঠাক মতো তাহিরপুর হাওরের গেটের পর্যন্ত পৌঁছে দিতে পারলে আমারই শান্তি। মেজবা তাকে আশ্বস্ত করে দ্রুত উঠল সবাইকে নিয়ে। দক্ষ আফজাল শেখ দ্রুত লেগুনা টান দিলেন। ঘুটঘুটে অন্ধকার, মেঘলা আকাশ আর মধ্যম বাতাসে মধ্য দিয়ে ছুটে চললেন তাহিরপুর হাওর গেটওয়ের দিকে। তাহিরপুর হাওর গেটওয়েতে যখন ওরা পৌঁছেছে তখন রাত প্রায় 8টা বাজে। হাউসবোট ছাড়ার কথা রাত 9টার দিকে। ওরা একটা ছোট স্ট্রলারে করে ঘাট থেকে মাছ নদী অবধি গেল। সেখানে হাউসবোট নোঙর করা ছিল। হাউসবোটের লোকেরা ওদেরকে উঠিয়ে নিল একে একে। আকসা সবার পেছনে ছিল। মেজবা উঠে পেছনে ঘুরে তাকিয়ে আকসাকে ওঠানোর উদ্দেশ্যে হাত বাড়াতেই আকসা জেদের সহিত বলল, লাগবে না, আমি নিজেই উঠতে পারি।
ওর কথা শুনে মেজবা চল শক্ত হয়ে গেল, হাত সরিয়ে মুঠো করে নিল ও। আকসার যতই মুখে বলুক তবে একটা উঠতে পারলো না। এর আগে কখনো হাউস বোর্ডে ওঠেনি ও। শেষমেশ বোর্ডের একজন লোক এসে ওর হাত টেনে ধরলো। আকসা তার হাত ধরেই বোর্ডে উঠল। মেজবা দুহাত মুষ্টিবদ্ধ করে ঘটনাটা দেখলো। বোট ছাড়েনি এখনো, আর 10-15 মিনিট বাদে ছাড়বে। দমকা হাওয়া বইছে, রাতের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 99%। রুমে লাগেজগুলো রেখে লিভিং এরিয়ায় এসে সব ঘুরে ফিরে দেখছে আকসারা। মেজবা আকসানের সাথে এক পাশে দাঁড়িয়ে আলোচনা করছে কি একটা বিষয়। হঠাৎ মিহি লিভিং এরিয়া ভেতরে তাহসিনের সাথে ছুটে এলো প্রায়। অতি উচ্ছ্বসিত হয়ে আকসা আর রিমুকে উদ্দেশ্য করে বলল, জানো আজকে ডেকে নাচ গান হবে, আমি আর তাহসিন গান করব, ঠিক করেছি। মিহির আজজাদা গলা, এই কারণে কথাটা মেজবার কান অবধি গেল, আর ওর কানে যেতেই ও এক ধমক দিয়ে বলল, না, এখানে অনেক মানুষ আছে, এত মানুষের মধ্যে নাচ গান করা আমার পছন্দ নয়। কোনো নাচ গান হবে না, গট ইট? মেজবা এত জোরে ধমক দিল যে লিভিং এরিয়ায় উপস্থিত বোটের অন্যান্য যাত্রীরাও বড় বড় চোখ করে তাকালো। মিহি চুপসে গেল। আকসার সরু চোখে মেজবার দিকে তাকিয়ে হঠাৎ কি মনে করে অত্যন্ত ধীরতার সহিত মেজবাকে শুনিয়ে মিহিকে বলল, মিহি নাচ গান কখন হবে? বোট ছাড়ার ঘন্টা দুয়েক পরেই হবে ভাবি। আজ আমি নাচবো সেখানে। আমার ঘুঙরু তোমার ব্যাগে আছে, ভাগ্যিস এনেছিলাম, কি মনে করে বের করে রেখো তো। আর চোখে মেজবার দিকে তাকিয়ে কথাটা বলতেই খেয়াল করলো মেজবা ওর দিকে অগ্নিমূর্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। আকসাও গায়ে মাখলো না। মেজবা পাশ কাটিয়ে যাওয়ার সাথে ওকে উদ্দেশ্য করে ফিসফিসিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এত মানুষের ভিড়ে খোলা ছাদে নিচে দেখো শুধু, তোমার কি অবস্থা করে দেখে নিও। দ্য হাউস সেল বাংলাদেশের সবচেয়ে বড় এবং সুন্দর হাউস কোট। এটি সচরাচর রাতে চলাচল করে না, তবে কিছু অপ্রত্যাশিত ঘটনার কারণে এবারের ট্রিপের শুরুয়াত হচ্ছে রাতের বেলা। ঠিক রাত 9টা নাগাদ যাত্রা শুরু করেছে হাউস বোটটি। এরই মধ্যে ঝড় বৃষ্টি শুরু হলে কোথাও নোঙর ফেলবে বলে জানানো হয়েছে। হাউস বোটটির রুফটপ, অর্থাৎ যেটাকে ছাদ বা ডেকি বলা হয়, সেখানকার পরিবেশটা ভীষণ সুন্দর। লবিটাও বেশ মনোরম। সেখানে বসে নিরিবিলি গ্রুপ আড্ডা দেয়া যাবে। আজ রাতের খাবারে ছিল ছোট মাছ ভুনা, হাঁসের মাংস ভুনা, গরম গরম ধোয়া ওঠা মিহি দানা চাউলের সাদা ভাত, 6 পদের ভর্তা, ঘন ডাল, 2 রকমের সবজি, সালাদ, ফিরনি আর কোল্ড ড্রিঙ্কস। রাতের খাবারের আয়োজন করা হলো 10টার দিকে। সেই জর্জারের পর থেকে আকসার মুখে রুচি নেই, তেমন কিছুই খেতে পারে না। তাই 1 চামচ সাদা ভাতের সাথে 4 পদের ভর্তা মিশিয়ে আর 1 পিস হাঁসের মাংস নিয়ে খেলো ও। বাকি খাবারটুকু তাহসিনের পাতে উঠিয়ে দিল ছেলেটা। আবারও খেতে বড্ড ভালোবাসে। আকসা তাহসিন আর মিহির সাথে এক টেবিলে বসে খাবারের পাট চুকিয়ে নিচ্ছে। পাশেরই আরেকটা টেবিলে মেজবা, জ্যামি, আকসা, আফসান আর রিমু বসেছে খাবার খাওয়ার জন্য। মেজবা খেতে খেতে বোন দুলাভাইয়ের সাথে কথা বলতে ব্যস্ত। ঠোঁটের কোণে এক চিলতে হাসি। বোঝা যাচ্ছে ট্যুরটা বেশ ভালোই উপভোগ করছে লোকটা। মেজবা বোধ হয় ট্যুর অনেক পছন্দ করে। এ কথা আকসা সেদিনই বুঝেছে যেদিন মেজবা ওকে বলেছিল, তোমার জন্য যে বয়সে আমার ট্যুর দেওয়ার কথা, সে বয়সে মাইলের পর মাইল পথ দৌড়াতে হয়েছে। আকসা এই ভেবে নিজেকেই দোষী করল যে লোকটা ওকে আঘাত করে, ওকে কষ্ট দিয়ে দিব্যি ভ্রমণ উপভোগ করছে। এদিকে আকসা তার জন্য দুঃখে কষ্টে জর্জরিত হয়ে ট্যুরটা মাটি করেছে। এর কোনো মানে হয়? আকসা মনে মনে ধীর প্রত্যয়ে ঠিক করলো মেজবার জন্য এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করা থেকে বিরত থাকবে না ও।
মুখে রুচি ছিল না বলে ফিরনি আর কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করছিল না ওর। তবে এবার সউদ্বেগে বোটের সার্ভ করার দায়িত্বে থাকা ছেলেটাকে ডেকে ফিরনি আর কোল্ড ড্রিঙ্কস নিল ও। সবার সাথে বেশ আমোদ ফুর্তি করেই খাবারের পাট চুকালো। খাওয়ার মাঝে অবশ্য আড়ালে একবার মেজবার দিকে তাকিয়েছিল। মেজবা নিজের কাজে ব্যস্ত, একেবারের জন্য ফিরেও তাকায়নি ওর দিকে। রাত তখন 10:47। রাত্রিবেলা বলে হাউস বোট বেশ ধীরে চলছে। হাওয়ারের গভীরে প্রবেশ করেছে সবে। ডেকে আর লবিতে গান বাজনার আয়োজন চলছে। এক গ্রুপে 4 জন ছেলে বন্ধু এসেছে। তারা নিজের লবিতে গিটার বাজিয়ে গান গাইছে, নীরব নির্জন। হাওরের মাঝে সেই গানের সুর তালে তাল মিলিয়ে চারপাশে ছড়িয়ে পড়ছে। এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়েছে। ডেকেও তখন মোটামুটি 30-40-এর মতো মানুষ উপস্থিত রয়েছে। এখানে সবাই গল্প ও আড্ডা দিচ্ছে। একটা ছেলে এসেছে তার ভাই ভাবির সাথে। বছর 17 বয়স হবে আনুমানিক। ছেলেটার হাতে গিটার, দেখে বোঝা যাচ্ছে সদ্য শিখছে, বাজাতে পারে না সেভাবে। গিটার নিয়ে বসে তারে টুংটাং অদ্ভুত এবং কর্কশ এক আওয়াজ তৈরি করছে। আফসান হঠাৎ আড্ডার মাঝে বলে বসলো, বর্তমানে লবির পরিবেশটা চমৎকার, আর এখানকার এনভায়রনমেন্ট খুবই বোরিং। তারপরে ওদিকে দেখো, বাচ্চা ছেলেটা গিটার বাজাতে পারে না, নিশ্চয় চেষ্টা করে বিকট আওয়াজ বাড়াচ্ছে। সবাই ঘাড় ঘুরিয়ে ছেলেটাকে দেখতে ব্যস্ত হলো। আফসা পাশের টেবিলে বসেছিল মিহির সাথে। ও দেখলো ছেলেটা আসলে কাউকে বিরক্ত করার জন্য এমন করছে না, সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে ভালোভাবে গিটার বাজানোর, তবে পারছে না। বড্ড অসহায় মনে হচ্ছে ছেলেটাকে। চুপসে যাওয়া মুখ দেখলেই বোঝা যায় আফসান হঠাৎ কি মনে করে যেন বলল, শালাবাবু, তুমি তো মারাত্মক ভালো গিটার বাজাতে পারো, আর তোমার গানের গলাও দারুণ দারুণ আসছে। মেজবাকে কিছু বলার সুযোগ না দিয়েই উঠে গেল আফসান। সেই ছেলেটার কাছে এগিয়ে গিয়ে কি জানি বলল ওকে। বোটের ওপর প্রান্ত থেকে স্পষ্ট বোঝা গেল না। পরক্ষণেই দেখা গেল আফসান সেই ছেলেটার গিটার নিয়ে আসছে এদিকে, সাথে ছেলেটাও আছে। ওর ঠোঁটের কোণে এক চিলতে হাসি। আফসান এগিয়ে এসে কোনো কিছু না বলে কয়েক সোজা গিটারখানা মেজবার হাতে ধরিয়ে দিল। মেজবা কিছু মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। আফসান ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, এভাবে তাকিয়ে না থেকে গিটার বাজাও শালাবাবু, একটা গান ধরো তো। এই বোরিং মোমেন্ট তোমার গান শুনে একটু মন ঠান্ডা করি। মেজবা গম্ভীর গলায় বলল, এখন মুড নেই তোলা ভাই, আপনার শুনতে মন চাইলে আপনি গান। মেজবা এক প্রকার উঠে চলেই যাচ্ছিল প্রায়। আফসান ওকে জোরপূর্বক আটকে দিয়ে বলল, আরে আরে, কোথায় যাচ্ছ? এই সুন্দর মোমেন্ট নষ্ট করো না। দেখো, সবাই তোমার গান শোনার জন্য বসে আছে। কি তোমরা শুনতে চাও না? আফসান মিহিদের উদ্দেশ্যে প্রশ্নটা করে। মিহিরা সামনে পিছনে মাথা নেড়ে সম্মতি জানালো। অগত্যা মেজবাকে গান গাওয়ার জন্য বসতে বলল। গিটারের মালিক ছেলেটার নাম নিবিড়। নিবিড় বসলো মেজবার গিটার বাজানোর ধরন লক্ষ্য করতে। দমকা হাওয়ার সাথে মেজবা গিটারের দক্ষ হাতের আঙ্গুল চালিয়ে চোখ বুজে গাইতে শুরু করলো। जो कि तेरी पलकों में मिल जाए मुझे पना, पल के घिरे आंसू भरी रह जाए मेरे निशान। মেজবা থামলো। আর গাইবে না ও, সব কিছুই ওর মুডের উপর ডিপেন্ড করে। এতটুকু গাওয়ার মুড ছিল, স্রেফ এতটুকুই গিয়েছে। আর কেউ জোর করে কোনোভাবে ওকে নিয়ে দিয়ে গান গাওয়াতে পারবে না। গানটা মেজবার বেশ পছন্দের। ইন্ট্রোভার্ট মেজবা এ কথা আজ অবধি কাউকে বলেনি, তবে ক্যাডেট কলেজ লাইফ থেকে বেশ কয়েকবার গিয়েছে এই গান। প্রফেশনাল লাইফের পর এই প্রথম। সবাই মেজবার গানের গলার বেশ প্রশংসা করলো। আকসা পাশের টেবিলে বসে আর চোখে দেখছিল সবকিছু। ভেতরে ভেতরে আগ্নেয়গিরির আগুন দাও দাও করে জ্বলছে ওর। লোকটা কত আমোদে আছে, আর ও হাউসবোটের ওপর প্রান্তে কিছু মেঘে
ইনিবিনি টাপাটিনি গানের নৃত্য করতে দেখে হঠাৎ ওর একটা কাজ করার প্রবল ইচ্ছা জাগলো এই মুহূর্তে। মনে মনে কিছু একটা ভেবে পৈশাচিক আনন্দের হাসি হাসলো। মিহির কানে কানে কিছু একটা বলতেই মিহি রিমুকে নিয়ে ডেকের নিচে নেমে গেল। মিহি 5 মিনিটের মধ্যে ছাদে আসলো আবার। ওর হাতে দুটো ঘুঙুর। মেজবা ফোনে জরুরি কথা বলছিল সম্ভবত। মিহির হাত থেকে আকসাকে ঘুঙুর নিতে দেখে কথা থামিয়ে কঠোর দৃষ্টিতে তাকালো। ওর দিকে আকসা না তাকিয়েও বেশ ভালোভাবেই বুঝতে পারছে মেজবা ওর দিকে কঠিন দৃষ্টি ফেলে তাকিয়ে আছে। তবে আকসা তোয়াক্কা করলো না। ও উঠে সবার মাঝখানে দাঁড়িয়ে এক প্রকার ঘোষণা দিল, আসুন আপনাদের এন্টারটেইনমেন্ট করি, আজ আমি এখানে নাচবো। এন্টারটেইন শব্দটা শুনতে কান ঝাঁঝা করে উঠল মেজবার। হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। আশেপাশে তাকিয়ে দেখলো এখানে বেশ ভালোই মানুষ। ওর বোন আর দুলাভাই কিছুক্ষণ আগেই ঘুমানোর উদ্দেশ্যে নিচে তাদের রুমে চলে গেছে। সবাই খোলা ডেকে বসে চারপাশে হাওরের দৃশ্য উপভোগ করতে ব্যস্ত ছিল এতক্ষণে। আকসার জোরে গলায় বলা কথা শুনে এখন ওর দিকে মনোযোগ দিয়েছে। পুরুষের সংখ্যা নিছক কম নয়, 15-20 তো হবেই। সবার বয়স কম বেশি 15 থেকে 30-35-এর আশেপাশে। সবাই কেমন এক হাস্যোজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে দেখছে আকসাকে। সকলে ওর নাচ দেখার জন্যই নড়ে চড়ে বসলো। আকসা ঘুঙুর দুটো পরলো 2 পায়ে। হঠাৎ কি মনে করে ঘুঙুর খুলে ফেললো। এরপর খোপা করে রাখা চুল খুলে পিঠে ছড়িয়ে দিয়ে বলল, ট্রেডিশনাল নয়, আইটেম সঙ্গে নাচবো, আপনাদের কোনো আপত্তি নেই তো? আকসা ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে সবাইকে জিজ্ঞাসা করলো। সবাই আপত্তি করা তো দূর, আরো উৎসাহ দিল, বিশেষত উপস্থিত ছেলেরা। ওদের আর পাইকে ফ্রিতে আইটেম গানের নাচ দেখবে, তাও আবার আকসার মতো একজন চোখ ধাঁধানো সুন্দরীর। কেউ কি আর হাতছাড়া করে? আকসা আর চোখে একবার মেজবাকে দেখলো। মেজবা পায়ের উপর পা তুলে টেবিলে মুষ্টিবদ্ধ হাত রেখে বসে ওর দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে। আকসা পরনের আনারকলির ওড়না সবার সামনেই খুলে আড়াআড়ি বুক থেকে টেনে কোমরের কাছে গুজে সেখানে ঝুলিয়ে নিল। ডেকে একটা ছোটখাটো বক্স ছিল যেটাতে মধ্যম পর্যায়ের সাউন্ড হয়। তাহসিনকে ইশারা করে সেটা চালু করতে বলল। ভাবি ভক্ত তাহসিন ভাবির ইশারা পেয়ে চট করে বক্সে গান চালু করে দিল। গান বাজতে শুরু করলো। মেজবা চোয়াল ক্রমশই শক্ত হয়ে আসছে, হাতের মুঠো আরো শক্তিশালী হচ্ছে। ও মুষ্টিবদ্ধ হাত টেবিলের চাপ চেপে ধরে রেখেছে, অপর হাত ঠোঁটের উপরে। নিজের রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আগ্নেয়গিরির উত্তপ্ত লাভার ন্যায় দৃষ্টিতে আকসাকে দেখছে। কেমন ভাবে নাচছে এমন ভরা সভায়, হাত দুলিয়ে কোমল বাঁকিয়ে। উফ, ভাবতে পারছি না মেজবা, মাথা রক সব রাগে ছিঁড়ে ফেরে যাবে বোধহয়। বহু কষ্টে নিজেকে কন্ট্রোল করছে। আয়ের চিকনি চামেলি চুপকে আকেলি পাওয়া আধারে আয়ে চিপকে চামেলি চুপকে আকেলি পাওয়া চামে কি আয়ে। আচ্ছা, গানের ঠিক এই সময় নাচতে নাচতে কয়েকশো গ্রুপ করে বসা ছেলেদের একেবারে সামনে গিয়ে কোমর দুলাতে লাগলো। মেজবার আর সহ্য হলো না, টেবিলে বাড়ি মেরে উঠে দাঁড়ালো ও। এতটাই জোরে শব্দ হলো যে তাহসিন ভয় পেয়ে গান বন্ধ করে দিল। আকসার শব্দ শুনে পেছনে ঘুরে তাকাতে দেখলো মেজবা এলোমেলো বেপরোয়া ভাবে এগিয়ে আসছে ওর দিকে। কিছু বুঝে ওঠার আগেই মেজবা ওকে এক হাতে টান মেরে কাছে নিয়ে আসলো। এরপর বিনা কিছু বলে কয়েকশো সোজা কাঁধে তুলে নিল। আকসা যে কিছু বলবে সেই সুযোগও পেল না বলা চলে। মেজবা ওকে সুযোগ দিল না। কাঁধে উঠিয়ে ডেকের সিঁড়ির দিকে এগোলো। যাওয়ার সময় মিহি আর তাহসিনের উদ্দেশ্যে হুমকির সুরে বলল, অতি ভাবি ভক্তি না, তোদের দুটোকে পরে দেখছে। ওরা দুজন ভয়ে গুটিসুটি মেরে গেল। আকসা মেজবার কাঁধে পিঠে অনবরত কিল ঘুষি মারছে, বারবার বলছে, ছাড়ুন মেজবা, কি করছেন, মানুষ দেখবে। যতই আকসার মুখের বুলি বাড়ছে তত যেন মেজবার হাতের বাঁধন শক্ত হচ্ছে। শরীরের হাত গড়ে প্রচন্ড ব্যথা পাচ্ছে আকসা।
মেজবাকে কিলঘুষি মেরেও কাজ হচ্ছে না। মেজবা বেপরোয়া পা চালিয়ে ওকে হাউস বোটে নিজেদের জন্য বরাদ্দকৃত রুমে জোরপূর্বক নিয়ে আসলো। এনে সোজা বিছানার উপরে এক প্রকার ছুঁড়ে ফেললো। আকসার হাতের মুঠোয় তখন ওর ঘুঙুর দুটো ছিল। সেটা দেখে হাত থেকে নিয়ে এক টানে ছুঁড়ে নিচে ফেললো মেজবা। সব ঘুঙুর ভেঙে চুরে চারপাশে ছড়িয়ে ছিটে পড়লো। শব্দের তোড়ে আকসা চোখ বুজে দুই হাত কানে চেপে ধরে বসে রইল। মেজবা এখনো চেষ্টা চালাচ্ছে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ রাখার। কোনো অঘটন না ঘটুক, কিন্তু আকসা ওর রাগ আর নিয়ন্ত্রণে রাখতে দিল না। ও বিছানার ওপর থেকে বেশ আহ্লাদের সহিত বলল, এভাবে টেনে নিয়ে আসলেন কেন? দেখলেন তো নাচছিলাম, নাচটা শেষ করতে তো পারলাম না। ইস, কথাটা বলা মাত্র মেজবার দরজার থামে একটা ঘুষি মারতেই লোহার সাথে হাতে আঘাত লেগে কেটে গিয়ে সেখান থেকে কলকলিয়ে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। আকসা হতভম্ব হলো, ভয়ার্ত চোখে তাকিয়ে রইল মেজবার রাগে লাল হয়ে যাওয়া মুখের দিকে। এত রাগ দেখেও আকসার ভেতরকার উচ্ছৃঙ্খল নারীসত্তা দমন হলো না। ও মেজবাকে শুনিয়ে বীর বীর করে গাইতে লাগলো। हाय जंगल में आज मंगल करूंगी, के शेरों से खेलूंगी मैं, मक्खन जैसी हथेली पे चल के आंगड़ लूंगी मैं, हाय जानलेवा। আকসার বলতে পারল না, তার আগেই মেজবা চট করে ঘুরে এগিয়ে এসে ওর টুটি চেপে ধরলো। দাঁতে দাঁত পিষে বলল, খুন করে ফেলবো, একটা সাউন্ডও না, একদম চুপ। তবে আকসা তো চুপ হওয়ার পাত্রী নয়। ও চড়া গলায় বলল, চুপ করবো কেন? আপনি আমাকে ওখান থেকে কিডন্যাপারের মতো তুলে নিয়ে আসলেন কেন? হ্যাঁ, নাচটাও তো শেষ করতে দিলেন না। আমার শখটা ভরা সভায় অতগুলো ছেলের মধ্যে কোমর দুলিয়ে শরীর দেখিয়ে নাচ আবার শখ। আকসার হাতের দুই পাশে হাত ঠেকিয়ে চোয়াল শক্ত করে প্রশ্ন করে মেজবা। আকসা খুব সরল হওয়ার ভান ধরে বলল, নিজে ফুর্তি করবেন অথচ আমি নাচলে সমস্যা? হ্যাঁ সমস্যা, খুব বেশি সমস্যা। কেমন সমস্যা জানিস? এই যে দেখ, এখানে দাও দাও করে আগুন জ্বলে রক্ত গরম হয়েছে। এরপর থেকে কখনো এক সেকেন্ডের জন্য বাইরে কোথাও এভাবে নাচ গান করতে দেখলে জাস্ট খুন করে ফেলবো। আকসা জেদ ধরে বলল, এখনই করুন, সমস্যা কোথায়? আপনার ইচ্ছে মাফিক চলতে পারবো না। আগেই বলেছি, আমার উপর কোনো অধিকার খাটানোর চেষ্টা করবেন না। আপনি সরুন, আমার নাচটা কমপ্লিট তো হলো না, যাই গিয়ে কমপ্লিট করে আসি। মেজবাকে পাশ কাটিয়ে বিছানা থেকে ওঠার চেষ্টা করতেই মেজবা ওকে এবার চেপে ধরলো বিছানার সাথে, একেবারে দাবিয়ে ফেলে পারলে। বাইরে তখন মেঘলা ঘুটঘুটে আকাশ, গুরুম গুরুম মেঘের আওয়াজ, বেশ ভালোই বৃষ্টি পড়ছে। রুমের ব্যালকনির সফেদ পর্দা দমকা হাওয়ায় তুলছে। ঘরটা অন্ধকার বলা চলে, আবসা আলো আছে। মেজবা পরনের শার্ট খুলে ফেলেছে এক টানে, বোতামগুলো বোধ হয় ছিঁড়েই গেছে। মেজবার এমন রাগ দেখে আকসা ঢোক গিলল। মেজবা ওর হাতের বাহু দুই হাতে শক্ত করে চেপে ধরে ওর মুখের দিকে অগ্নিস্নাত দৃষ্টিতে চেয়ে দাঁতে দাঁত পিষে বলল, তোকে ডিভোর্স দেবো আমি, তোর মতো মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখবো না। সম্পর্ক ছিল কবে মেজবা? আকসাও দমে গেল না, পাল্টা প্রশ্ন করল জেদের বসে। মেজবা পুনরায় একই উত্তপ্ত আওয়াজে বলল, নামমাত্র যেটুকু ছিল সেটুকুও রাখবো না। এখান থেকে ফিরিয়ে ডিভোর্স। আই ডোন্ট ওয়ান্ট এ গার্ল লাইক ইউ ইন মাই লাইফ। আকসা মনে মনে ভীষণ খুশি হলো বই কি। ও তো এটাই চাইছিল মেজবার স্বেচ্ছায় ওকে ডিভোর্স দিক। আকসা চরম উৎসাহের সহিত বলল, ঠিক আছে, তাহলে তালাকি সই। আবসা আধারেও আকসার উচ্ছ্বসিত মুখটা দেখতে পেল মেজবা। হঠাৎ ওর মুখের রং বদলে গেল, যেন রাগটা কমার বদলে আরো বেশি বাড়লো এই মুহূর্তে। আকসা বলল, তবে আপনার কিন্তু আমার ঘুঙরু ভেঙে ফেলা উচিত হয়নি, এতগুলো টাকার জিনিস। কেনে দেবো আবার? আকসা যেন চমকালো। মেজবার হাব ভাব বুঝতে ও পুনরায় বলল, আমার নাচটা কেমন ছিল? দারুণ। মেজবার মুখ থেকে এমন জবাব খুনাক্ষরেও আশা করেনি আকসা। অবাক না হয়ে পারছে না ও, আবারও বলে, আর কোমর দোলানো? ধনুকের মতো,
ধনে ছুঁলে যেমন লাগে, এক্স্যাক্টলি লাইক দ্যাট। সোজা সাপটা শান্ত জবাব। তবে আকসার মন অশান্ত হলো। মেজবার কথার সুর হঠাৎ বদলে গেছে। আকসার নিকট সুবিধের ঠেকলো না। ও দ্রুত মেজবার কাছ থেকে সরে যাওয়ার চেষ্টা করতেই মেজবা ওকে জোরপূর্বক নিজের শরীরের নিচে চেপে ধরে রাখলো। হাত বাড়িয়ে একটা বালিশ টেনে এনে আকসার মাথার নিচে রাখতে রাখতে গম্ভীর স্বরে বলল, এটা থাকলে খুব বেশি হার্ড মনে হবে না, কষ্ট কম হবে। আকসার চমকে উঠল। এবার আতঙ্কিত হয়ে ওঠার চেষ্টা করতেই মিসবা ওর কোমর পেঁচিয়ে ধরে কানের নিকট মুখ এগিয়ে সফট ভয়েসে বলল, শুধু বাইরের মানুষদের নেচে কোমর দেখালে হবে? আমি একটু দেখি পার্সোনালি। পার্সোনালি শব্দটা শুনে আকসার গায়ে কাটা দিল। ও ভড়কে গিয়ে বলল, না, কোনো প্রয়োজন নেই, কিছু দেখাতে চাই না, কিছুই না। তুমি না দেখালেও আমি তো দেখবো। ক্যান ইউ স্টপ মি? হ্যাঁ। মেজবার হাসকি ভয়েস শুনে আকসা যেন শরীরে শক্তি পেল না আর। মেজবা তৎক্ষণাৎ ওর গ্রীবায় খোঁচা দাড়ি যুক্ত মুখ বুঝল। নরম ভেজা ঠোঁটের স্পর্শে আকসার কাঁধ স্যাঁতস্যাঁতে হয়ে গেল। ওর কাঁধের তিলগুলোকে কামড়ে লাল করে ফেললো মেজবা। বাইকের দমকা হাওয়ার সাথে সাথে আকসার বুকের মাঝে প্রবল ঝড় উঠছিল। ধীরে ধীরে বৃষ্টির শব্দের সাথে ওর মুখের ব্যথাতুর আওয়াজ মিলিয়ে গেল। মেজবার পিঠে একের পর এক খামচি বসাতে লাগলো। ও কোনো রকমে ঢোক গিলে আওয়াজ বের করলো, মেজবা, ডিভোর্স। দেব। গলা থেকে মুখ না সরিয়ে নিজ কাজে ব্যস্ত থেকে জবাবটা দিল মেজবা। কিছু সময় পর মুখ উঠিয়ে আচমকা আকসাকে জিজ্ঞাসা করলো, Can I give you 100 gentle kiss on your lips? আকসা সম্মোহিত মেজবার এই রূপ থেকে জাদু করে প্রতিবার ও মাথা না নাড়িয়েও সম্মতি দিল যেন। মেজবা বোধ হয় অপেক্ষা করতো না, এটা শুধুই ফর্মালিটির জন্য ছিল। ও ধীরে এগোলো আকসার ঠোঁটের দিকে। আকসার গলায় এক হাত আর অপর হাত মুখে চেপে ধরে একের পর এক চুমু খেতে লাগলো। প্রথম দিকের চুমুগুলো হালকা ছিল। আকসাও মন্ত্রমুগ্ধের ন্যায় কিঞ্চিত সায় দিয়ে যাচ্ছিল। হঠাৎ চুমুগুলো গাঢ় হলো, কামুকতায় ভরপুর। আকসার ঠোঁটে চুমু না খেয়ে বরং যেন ওর ঠোঁট খেতে ব্যস্ত হলো মেজবা। চুমুর গতি ধীরে ধীরে বাড়ল, সাথে গাঢ়ত্বও। আকসা ব্যথায় কোকিয়ে উঠল, তবুও মেজবা ছাড়ল না ওকে। একবার শুধু মুখ উঠিয়ে ঠোঁটের কোণে এক চমৎকার শয়তানিতে ভরপুর ভদ্র শয়তানের ন্যায় হাসি ফুটিয়ে তুলে বলল, Oops, sorry sweetheart. All of these were deep kisses. Deep lip kiss. Do you want more? শেষোক্ত প্রশ্নটা কর্ণকুহুরে প্রবেশ করা মাত্র আকসা সিটিয়ে গেল। বিছানার চাদর খামচে ধরল, অপরদিকে মুখ ঘুরিয়ে নিল। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির ঝাঁজ ব্যালকনি হতে ঘরের মধ্যে টুকটাক প্রবেশ করছে। আকসার মেজবাকেও ছুঁয়ে দিয়ে যাচ্ছে। মেজবা আকসার সাথে ঘাড় ঘুরিয়ে ব্যালকনির দিকে তাকালো। বৃষ্টি দেখিয়ে আকসাকে উদ্দেশ্য করে বলল, This rain is a witness to our intimacy. I don't want even the rain to see every curve of your body. Don't tease me, sweetheart. Otherwise, I won't be gentle. ঘাড়ে শার্টের 1 ইঞ্চি গভীরে মাঝারি আকৃতির মেলি নখের আঁচড় লাগতেই কথাটা বলে এক প্রকার থ্রেড দিল মেজবা। পুনরায় আকসার ঠোঁটের কিনারায় ঠোঁট এগোতেই হঠাৎ শরীরের সর্বোচ্চ শক্তির ব্যবহার দ্বারা ওকে এক ধাক্কায় 2.5 হাত দূরে ছিটকে সরিয়ে দিল আকসা। চট করে নিজের শোয়া থেকে উঠে বসে ও গায়ে ওড়নাটা এমনভাবে জড়িয়ে নেয় যা দেখে 2 ব্রু সমান আঙ্গিকে কুঁচকে ফেলে মেজবা। যেন কোনো লম্পটামি করার চেষ্টা করছে আকসার সাথে। ভাবখানা ওর এমনই। মেজবা প্রতিক্রিয়া দেখানোর আগে আকসা হিসিয়ে বলে ওঠে, কোন অধিকারে আমার কাছে আসছেন আপনি? কিসের অধিকারে? আমার উপর কোনো অধিকার নেই আপনার। সুতরাং এভাবে বারবার জোরপূর্বক আমার কাছে আসবেন না একদম, নচেত আমি আপনার নামে মামলা করব। মামলা?
মেজবা ঠোঁট কামড়ে হাসে, যেন খুব লেইম জোকস শুনল সবে। আকসা কঠোর গলায় জবাব দিল, হ্যাঁ, মামলা। ম্যারিটাল রেপ ওয়ার্ডটা শুনেছেন নিশ্চয়ই। আপনি মূলত আমার সাথে সেটা করার চেষ্টা করছেন। আর এই অন্যায়ের জন্য দেশে আইনও আছে। ম্যারিটাল রেপ? তোমাকে আবার রেপ করলাম কবে? মেজবা অবাক না হয়ে পারে না। শার্টের হাতা গুটিয়ে বসে আকসার মুখে থেকে স্পষ্ট জবাব শোনার জন্য। আকসা চুপ করে থাকে, কোনো জবাব দেয় না প্রশ্নের। মেজবার এই নীরবতা সহ্য হলো না। ও পালঙ্কের কোণে মুঠো করে রাখা হাত টোকা দিয়ে তার স্বরে বলল, কি হলো? চুপ করে আছো কেন? বলো, তোমাকে আবার রেপ করলাম কবে? আপনি আমার সাথে জোর জবরদস্তি করেন। স্বামী স্ত্রীর মধ্যে বৈধ বিয়ে থাকা সত্ত্বেও স্ত্রীর সম্মতি ছাড়া জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা মানেই ম্যারিটাল রেপ। আপনার নামে আমি এই মামলা দিব, যদি আর একবার আমার কাছে আসার চেষ্টা করেন। আকসা এবার কথাটা বেশ জোর খাটিয়েই বলল। মেজবার কোনো হেলদোল হলো না। ও সামান্য মাথা নাড়িয়ে ঠোঁট কামড়ে হেসে বিড়বিড় করলো, পাগল ছাগল, এখনো ঠিক মতো কিছুই করলাম না, অথচ কি জঘন্য তকমা লাগিয়ে দিল। সারা জীবনটাই লসে ভরপুর। যেদিন পুরোপুরি সব করব সেদিন মামলা দিও, নাহলে তোমার এই মামলাটা মিথ্যা হয়ে যাবে। মেজবা উঠে দাঁড়ায়, পরনের শার্ট ঠিক করে নিয়ে বৃষ্টি ভেজা খোলা ব্যালকনির নিকটে গিয়ে থামে। ব্যালকনির দুই পাশে কথক সাদা পর্দা টানানো। বৃষ্টি তোর দমকা হাওয়ায় সেগুলো নড়ে চড়ে হেলে দুলে হাউস বোটের ভেতরে এই তুল কালাম ঝঞ্ঝাটে পরিপূর্ণ কক্ষে প্রবেশ করে, আবার বাইরে ছোটাছুটি করে। কতক্ষণ যাবৎ এমনটাই ঘটেছে। হাওরের অপর থেকে বয়ে আসা শীতল বাতাস কি নিদারুণভাবে গা ছুঁয়ে যায়। চোখ বন্ধ করে ব্যালকনিতে দাঁড়ালে আরাম লাগে বেশ। পরিবেশটা অদ্ভুত সুন্দর হয়ে আছে, যেন মোহময় একটা রাত। আকসা ধীরে সুস্থে উঠে বসে, বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে মুখে পানি ছিটা দিয়ে আসে। চোখ মুখ লাল, ওর ফুলেও গেছে। খেয়াল করলো মেজবা তখনও ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, মুখ দেখা যাচ্ছে না তার। পেছন থেকে দেখে লোকটার হাবভাব কিছুই বোঝা গেল না। তবে অবাক করা ব্যাপার হলো, একেবারে নিঃশব্দে রুমে প্রবেশ করলেও মেজবা আকসার উপস্থিতি টের পেয়েছে, সেটা বোঝা গেল মেজবার একটা কথায়। মেজবার সামনে বৃষ্টিপাত হাওরের দিকে তাকিয়ে ভয়ঙ্কর রকমের গম্ভীর স্বরে বলল, রাজশাহী ফিরে আমার বাসে ওঠার প্রয়োজন নেই। বাপের বাড়ি চলে যাও, ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, সাইন করে ফেরত দেবে। মেজবা বোধ হয় আশা করেছিল আকসার সামান্য হলেও ভ্রুক্ষেপ করবে, আঘাত পাবে, যন্ত্রণা হবে ওর। কিন্তু কিছুই হলো না। নিতান্তই অস্বাভাবিক রকমের স্বাভাবিক ভঙ্গিতে আকসা পাল্টা জবাব দিল, ঠিক আছে, পারলে একটু দ্রুত পাঠিয়ে দেবেন। আপনি তো আবার এখান থেকে ফিরে চট্টগ্রাম চলে যাবেন। যাওয়ার আগে পাঠিয়ে দিলে ভালো হয়, না হলে দেখা গেল সেখানে যে আবার ফিরলেন 5-6 মাস পরে, তখন আরেক তামাশা। শব্দগুলো মেজবার কানে অনবরত ঝনঝন করে বাজতে লাগলো। ও ঘাড় ঘুরিয়ে অবাক কণ্ঠে প্রশ্ন করে, সো তুমি ডিভোর্স দিতে রাজি? অবশ্যই। এক পায়ে খারাপ, আপনার মতো লোকের সাথে আর থাকতে হবে না। এই খুশিতে কি করা যায় বলুন তো? মিষ্টি মুখ করবো? মিষ্টি তো এখানে নেই তাহলে। আকসা মূলত মেজবার ইগো হার্ট করার জন্যই এমন প্রতিক্রিয়া দেখানো শুরু করে। আবসা আধারে দাঁড়িয়ে মেজবা ওর কার্যকলাপ দেখতে থাকে। মেয়েটা লম্বা ভেজা চুল পিঠের ওপর মেলে রেখেছে, ওড়নাটা গায়ে এমনভাবে পেঁচিয়ে রেখেছে যেন সামান্য একটু সরলেই মেজবা ওর ওপরে ঝাঁপিয়ে পড়বে বা খারাপ কিছু করবে ওর সাথে। আকসা মেজবাকে অপমান করার জন্য এভাবে ওড়না পড়েছে, এমনটাই মনে হলো মেজবার। শরীরের শিরা উপশিরা চিরবির করতে শুরু করেছে। মেজবা দেখলো আকসা ঠিক একই নাটকীয় ভঙ্গিতে লাকেজ খুলে সেখানে মিষ্টি জাতীয় খাবার খুঁজছে, যেন এই মুহূর্তে মেজবাকে মিষ্টিমুখ করানো ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। মেজবা জানে যে লাকেজে কোনো মিষ্টি জাতীয় খাবার নেই, এমনকি আকসাও এই কথা খুব ভালো করেই জানে। অথচ এমন একটা ভাব করছে, সহ্য হচ্ছে না মেজবার। বহু কষ্টে নিজের ভেতরকার আগ্নেয়গিরির লাভার ন্যায় জ্বলন্ত অগ্নিকুণ্ডকে দমন করে রেখেছে, কিন্তু অগ্নিশিখা আর বেশিক্ষণ নিরীহ থাকার পরিস্থিতিতে রইল না। যেই না আকসা সুর করে বলে উঠল, ইস,
লাগেজে একটা মিষ্টিও নেই। ধুর, 2 টাকার একটা চকলেটও পাচ্ছি না, মিষ্টি তো দূর কি বাত। এখন জনাব মেজবাহ ইফতেখারকে আমি মিষ্টি মুখ করাবো কি করে? কটাক্ষ করে কথাটা বলতেই মেজবার হাতের বাহুর এবং কপালের শিরা সব ফুলে গেল। ও ব্যালকনি থেকে 2 কদম ভেতরে এগিয়ে এসে ভেতর থেকে পেছন থেকে টান দিল আকসাকে। আচমকা টান খাওয়ার, নিজেকে সামলানোর বা ছড়িয়ে নেওয়ার সময় সুযোগ মিলল না আকসার। মেজবা ওকে এক টানে ব্যালকনিতে নিয়ে গেল। বৃষ্টির ঝাপটা বেড়েছে। আকাশ ঘন কালো মেঘের আবরণে ঢাকা। মুষলধারে এই বৃষ্টির তোড়ে দূর দূরান্তে সামনে কিছুই দেখা যায় না। ধোঁয়াশা সব, শুধু বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো হাওরের পানিতে আছড়ে পড়ছে। জলের ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে। মাঝে মধ্যে ব্ল্যাক হোলের ন্যায় কালো আসমানে তারার মতো ঝলক দেখিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে। বজ্রপাত হচ্ছে, তাও যেন তেল নয়, বরং হৃদয় কাঁপানোর মতো ভয়ঙ্কর বলা চলে। আকসা বেশ ভয় পাচ্ছে বজ্রপাতের শব্দে। পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। এরকম খোলা ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলে বুক কাঁপবেই। তার উপর মেজবা ইফতেখার। এই লোকের চেয়ে ভয়ঙ্কর বজ্রঘাত আর কিছুই হতে পারে না। আকসা এবার ইচ্ছাকৃত জেনে বুঝে মেজবার গলায় জোরে খামচি বসিয়ে দিয়ে বলল, তুলে নিয়েছেন কেন? কোল থেকে নামান, নাহলে লাথি দেবো। লাথি দেওয়ার কথা শুনে শেষ যেটুকু ধৈর্য অবশিষ্ট ছিল সেটা উড়ে গেল মেজবার। আকসার গ্রীবা শক্ত হতে চেপে ধরে মেজবা ওর মুখের নিকটে মুখ এগোয়। ঘৃণায় তৃষ্ণায় আকসা মুখ সরিয়ে নেওয়ার প্রাণপণ প্রচেষ্টা করে, তবে সম্ভবপর হয় না। শেষমেশ বাইরে দমকা হাওয়া, প্রবল বৃষ্টিমুখর পরিবেশকে ছাপিয়ে এক অবর্ণীয় মহরম পরিস্থিতির সৃষ্টি হলো। ঠোঁটে শীতল ছোঁয়া শরীর কাঁপিয়ে তুলল। শরীরের সর্বোচ্চ বল প্রয়োগ করলো, তবে সৃষ্টিগতভাবে অধিক শক্তির ক্ষমতাধর জাতের একজনের কাছে পরাজয় নিশ্চিত হলো। জয়ের সম্ভাবনা তো স্বপ্নাতীত। আকসার ঠোঁট হতে পুরো অষ্টদয় ছড়িয়ে এনে মেজবার কর্কশ আওয়াজে বলল, নাও, মিষ্টিমুখ হয়ে গেছে। এ কথা বলেই ও আকসাকে এক ধাক্কায় দূরে সরিয়ে দিল। দূরে সরে গিয়ে আকসা ঘৃণার দৃষ্টি ফেলে মেজবার দিকে চেয়ে রইল। ঠোঁটের কোণে ওর চরম ধিক্কার, তবে সেসবে মেজবার সামান্য ভ্রুকুটি কুঞ্চিত হলো না। আকসা ওই ঘৃণা আর বিতৃষ্ণা সঙ্গে নিয়ে দ্রুত পা চালিয়ে কক্ষ থেকে বেরিয়ে গেল। লবিতে আলো আছে বেশ, সেই আলো ধরেই আকসা উদ্দেশ্যহীনভাবে সামনে হাঁটছে। হঠাৎ ধাক্কা খেলো। এই মাঝরাতে লবিতে কার সাথে ধাক্কা লেগেছে এটা দেখার জন্য নতমুখ ওঠাতেই বিব্রত হলো আকসা। 3-4টে ছেলে, এরা আজ ছাদে ছিল। আকসাও নাচও দেখেছে বলে খেয়াল হলো ওর। ছেলেগুলো ওর দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, চোখ টিপে আসছে। ঠোঁটের কোণে এই অদ্ভুত হাসিটা যে কত সুন্দর ভয়ঙ্কর লাগলো আকসার কাছে সেটাও বলে বোঝাতে পারবে না। ও পাশ কাটিয়ে চলে যাবে তখনই পেছন থেকে শোনা গেল, ওই চিকনি চামেলি, নাচটা কিন্তু সেই ছিল। কথাটা শোনা মাত্র আকসা তড়া করে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। ও কোনো জবাব দিতে যাবে তার আগেই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল চোখের সামনে। মেজবার গলার আওয়াজ পেয়ে চমকে উঠেছে। নিজের পেছনে তাকিয়ে দেখে মেজবা দাঁড়িয়ে আছে, পকেটে 2 হাত পুরে। আকসা ওকে একবার পরখ করে ঢোক গিলে। লোকটার মতি গতি একদমই ভালো ঠেকছে না। একটা ভয়াবহ কাণ্ড না ঘটে যায়, ভাবতে না ভাবতেই হলো ঠিক তাই। মেজবা আকসাকে ছাড়িয়ে সামনে ছেলেগুলোর দিকে এগিয়ে গেল। ভারী কি স্বরে প্রশ্ন করলো, কি বললি? ছেলেগুলো চুপ, ভ্রু কুচকে তাকিয়ে আছে মেজবার দিকে। মেজবা আবারও জিজ্ঞাসা করে, কি বললি? হ্যাঁ, আবার বল। ওদের মধ্য থেকে কে জানি এবার বলে বসলো, যা বলার বলছি, আরো বলবো, কোনো সমস্যা? সঙ্গে সঙ্গে সেই ছেলে ভয়ঙ্কর বিরাশি শিক্ষার চর খেয়ে মাটিতে পড়ে গেল। সাথে ছেলেগুলো নড়ে চড়ে দাঁড়ালো। মেজবা মেঝেতে নিচু হয়ে বসে সেই ছেলেটার শার্টের কলার চেপে ধরে দাঁতে দাঁত কামড়ে বলল, সমস্যা? সমস্যা না, তার থেকে ভয়াবহ কিছু।
এরপর থেকে ওর আশেপাশে তোদের ছায়া দেখলেও জানে মেরে ফেলবো হারামজাদা। ছেলেটা মেজবার কাছ থেকে নিজেকে ছাড়ানোর প্রচেষ্টা চালালো। এমনকি ওর সাথের ছেলেরা মেজবাকে সরিয়ে আনার চেষ্টা করতে তৎপর হলো, তবে কোনোভাবেই সেটা সম্ভব হলো না। একটা ছেলে পেছন থেকে বলে উঠল, এই মাইয়া কি তোমার রক্ষিতা হয় যে এত প্রোটেকশন মারাতেই আছো? কথাটা শোনা মাত্র তড়িৎ উঠে দাঁড়িয়ে এক ঘুষিতে সেই ছেলেকে জোরে ঘুষি মেরে মেঝেতে শুয়ে ফেলে মেজবা ওর গলা চেপে ধরে। ছেলেটার জবান তবু থামে না। ও কপটতার হাসি হাসতে হাসতে বলে, আহারে কত ভদ্রলোক রে, নিজের রক্ষিতার ব্যাপারে কিছু খারাপ শুনলে খারাপ লাগে। এত ভালো মানুষ আজকাল কই পাওয়া যায়? মেজবার আর সহ্য হলো না। ওর মুখ বরাবরই একটা ঘুষি বসিয়ে দিয়ে জোরে চেঁচিয়ে উঠল, রক্ষিতা নয়, বউ হয় ও আমার। কাগজে কলমে সরিয়া মোতাবেক বিয়ে করে একমাত্র বউ। ওর নাম মুখে আনলে একটা কথা বললেও জিভ টেনে ছেড়ে ফেলবো, হারামের বাচ্চা। ব্যাপারটা তুমুল মারামারির পর্যায়ে পৌঁছাতো যদি না বোটের ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা লোকটা সাথের ছেলেদের নিয়ে এসে মেজবাকে না আটকাতো। মেজবা বোধ হয় ছেলেগুলোকে মেরে হাওয়ায় ফেলে দিত। ম্যানেজার এসে ওকে শান্ত করলেন। ছেলে তিনটের বেয়াদবির জন্য নিজের সহ ওদের নিয়ে দিয়ে সাফও চাওয়ালেন। মাফও চাওয়ালেন। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এর আগে কখনো ঘটেনি বলে ভীষণ আফসোস এবং দুঃখ প্রকাশও করলেন ম্যানেজার। মেজবা শান্ত হয়ে তার সাথে টুকটাক কথা শেষ করে আকসার হাত ধরে ওকে উল্টো পথে রুমের দিকে নিয়ে গেল। আকসা বিছানার উপরে বসে আছে আর মেজবা ওর ঠিক সোজাসুজি বেতের টুলো গম্ভীর মুখে হাত রেখে তাকিয়ে আছে ব্যালকনির দিকে। দমকা হাওয়ায় শার্টের কোনা উড়ছে, সাথে আকসার ওনার এক পাশও। আকসা ভয় ভয় চাহনিতে দেখছে মেজবাকে। লোকটার মতি গতি বুঝতে পারছে না। এই মুহূর্তে কি ভাবছে, তার মনে কি চলছে সেসবও না। আকসা কিছুক্ষণ আগে জাগ্রত মনের ভেতরকার তরতাজা ভয় ডোরকে কোনো মতে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আমতা আমতা স্বরে বলে উঠল, মেজবা আমার। শারাপ, শারাপ। একটা কথা না, একদম চুপ। কোনো কথা বের হলে মুখ বরাবর ঘুষি মারব। জীবন আর ওই মুখ দিয়ে একটা সাউন্ড বের হবে না। মুখে ঘুষি মারার কথা শুনে ভয়ে ঢোক গিলে আকসা চুপ হয়ে গেল। লোকটা এই মুহূর্তে ভয়াবহ পর্যায়ে রেগে আছে। এখন কিছু বলা ঠিক হবে না। আকসা ভাবলো মেজবার রাগ কমলে কিছুটা শান্ত হলে তবেই যা বলতে চাইছে বলে দিবে। এই জন্য ও নিশ্চুপ হলো। ওর এই বোবা বনে যাওয়াও বোধহয় মেজবার সহ্য হলো না। এক টানে টুল টেনে একেবারে আকসার কাছ ঘেঁষে বসলো। মেজবার দুটো পা আকসার আনারকলিতে অর্ধ আড়াল হওয়া পায়ের সাথে ঠেকলো। ও শিউরে উঠে পা সরিয়ে নেওয়ার চেষ্টা করতে মেজবা ওর পা চেপে ধরে নিজে থেকে ঘুরিয়ে নেয়। আকসা ঠোঁট নাড়ানো মাত্র ওর মুখ চেপে ধরে আলতো করে আকসা পরক্ষণে ছাড়া পেয়ে ভাঙা গলায় বলে, সরি মেজবা, আমার ভুল। কিসের সরি? হ্যাঁ, সরি কিসের জন্য? তোমার কারণে হাতে চোট পেয়েছি সেজন্য, নাকি অগণিত ছেলেকে নিজের শরীর দেখে আসার জন্য? আকসা নত মুখে চুপ হয়ে থাকে। মেজবাই ইফতেখার স্পষ্টবাদী লোক। এ কথা যে তুলবে সেটা আকসার জানা ছিল। ভালোভাবেই জানতো শনি ওর কপালে অবশ্যই আছে। সেটা বুঝি চলে এলো। আকসা আমতা আমতা করে বলল, আসলে সরি, আমি বুঝতে পারিনি আপনার। বুঝতে পারো নাই? হ্যাঁ। মেজবা কটাক্ষের হাসি হাসে। ওর নরম গালে হাত আরও দাবিয়ে দিয়ে বলে, কোচি খোকি তুমি? আরে ছোট একটা বাচ্চা মেয়ে তো সবার সামনে শরীর দেখিয়ে বাড়ায় না, সেখানে তুমি নেচেও এসেছ। বিলিভ মি, তখন থেকে রকি আমার শরীর চিরবির করছে। ইচ্ছা হচ্ছে হয় তোমাকে জানে মেরে ফেলি, না হয় নিজেকে। অন্তত এই দৃশ্যতে বলতে পারবো। মেজবা আকসার কোমর পেঁচিয়ে ধরে কাছে টেনে আনে, বুকের সাথে মিশিয়ে নেয় এক প্রকার। গলার স্বর হঠাৎ পরিবর্তন হয়। মেজবার হিস হিসিয়ে বলে, ইভেন নিজেকে মারতে পারলেও তোমাকে আমি মারতে পারবো না। কি হাস্যকর, তাই না?
আকসা কোনো কথা বলে না, বোবা এবং বধিরের ন্যায় তাকিয়ে থাকে মেজবার দিকে। ওর চোখ মুখ অবলোকন করতে থাকে, যেন বোঝার চেষ্টা করছে মেজবার কথা। মেজবার কপালের শিরা উপশিরা তখনও ফুলে আছে। আকসা সেটা খেয়াল করে, পুনরায় ঢোক গিলে ওর গাল টেনে ধরে মেজবা, বলে, তোমাকে আমি ডিভোর্স দেওয়ার কথা মাথাতেই আনতাম না। এই ডিসিশন কেন নিয়েছি জানো? ডু ইউ নো দ্যাট? তুমি আমার ওয়াইফ হয়ে অন্য ছেলেদের সামনে গিয়ে নাচানাচি করেছো, কি কারণে? হ্যাঁ, আসলে আমি তখন রেগেছিলাম খুব। রাগের মাথায় কি করে ফেলেছি বুঝতে পারিনি সে সময়। রাগের মাথায়? রাগের মাথায় তুমি অতগুলো ছেলে মাঝখানে গিয়ে নাচগান করবে? তাহলে তো রাগ করে তুমি সব করতে পারবে। ওসব ছেলেদের মধ্যে গিয়ে জামা কাপড় সব খুলে নেকেট হয়েও ঘুরতে পারবে। কথাটা শুনে আকসার কান ঝাঁঝা করতে শুরু করলো। ও তড়িৎ একটা হাত মেজবার মুখে চেপে ধরলো। আকুতি ভরা চোখে মেজবার চোখের দিকে তাকালো, মিয়ে যাওয়ার স্বরে বলল, প্লিজ মেজবা। আকসার অস্বস্তি দেখেও মেজবা থামে না, দাঁতে দাঁত পিষে বলে, কি করার সময় লজ্জা লাগেনি? এখন শুনতে তো লজ্জা কিসের? আকসা মুখ নুয়ে ফেলে, অনুশোচনায় ভেতরে ভেতরে গুমড়ে মরছে ও। নিজের ওপরে বিতৃষ্ণা আসছে প্রচন্ড। নিজের গালে নিজেরই চড় মারতে মন চাচ্ছে। এমন মেয়ে তো ও কখনোই ছিল না। একটা বিস্তৃত তকমা জড়িয়ে গেল গায়ে। হঠাৎ কি হয়েছিল কে জানে? কেন যে বোকার মতো করতে গেল অমন? চোখ থেকে টপাটপ কয়েক ফোঁটা জল গড়িয়েছে, পড়ল পরনের আনারকলির উপরে। ওর চোখে কান্না দেখে মেজবার গাম্ভীর্যে ঢাকা রাগী মুখের রং পরিবর্তন হলো। ও উঠে গিয়ে ব্যালকনির দোলনায় বসলো। ঠিক বসলো না, উঠে সেখানে বালিশ আর একটা ব্লাস্কেট জড়িয়ে আজ শোয়া হয়ে রুমের ভেতরে অবস্থানরত আকসাকে উদ্দেশ্য করে বলল, অনেক রাত হয়েছে, আমি যেন আর 5 মিনিটে জেগে থাকতে না দেখি। আকসা তড়িৎ লাফিয়ে বিছানায় উঠল, ব্ল্যাঙ্কেট গায়ে টেনে নিয়ে ঘুমানোর তোড়জোড় করলো। আজ হাওরে প্রবেশ করার দ্বিতীয় দিন, এক হিসেবে বলা চলে প্রথম দিন, কারণ গতকাল রাত স্থির কেটে যাওয়ায় গুনতির বাইরে পড়েছে। ওরা ওয়াচ টাওয়ার, শিমুল বাগান আর লাকমা ছড়া ঘুরেছে সারাদিন। তখন বিকালের পারদ পড়েছে প্রায়। ওরা নীলাদ্রি লেক পরিদর্শন করবে। লেকের কাছে এখন পৌঁছেছে। তখন সন্ধ্যা প্রায় 6টা, একটু পরেই সন্ধ্যা নামবে। নীলাদ্রি লেকের পাড়টা মারাত্মক সুন্দর, পাহাড়ের ঢিলার ন্যায় সম্পূর্ণ সবুজে আবৃত। সবাই বোট থেকে নামলো সেখানে, লেক দেখতে, ঘুরতে এবং ছবি তুলতে ব্যস্ত হলো। জনসংখ্যা তো নেহাত কম নয়, শখানেকের বেশি মানুষ নেমেছে লেকটা দেখতে। বিশাল বড় লেক, নীল আর জলরাশি, আর লেকের পাড় পুরোটা পাহাড়ের মতো সবুজাভ পাহাড়। ওখানে বোধ হয় বনজঙ্গল, জনবসতি ধারে কাছে তেমন নেই বললেই চলে। শুনশান নীরবতা বিরাজমান। মেজবা, আফসান আর তাহসিনের সাথে একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বেশ হাসি ঠাট্টা চলছে। মেজবার ঠোঁটের কোণে এক চমৎকার হাসি, যেটা সাধারণত ওর পরিবেশের সাথে থাকাকালীন ব্যতীত অন্য সময় দেখা যায় না। জামিরা হাঁটতে হাঁটতে বেশ কিছুটা দূরে চলে গিয়েছিল। হাউসবোট ছাড়ার সময় হয়ে গেছে তখন, 1.5 ঘন্টার মতো পার হয়ে গেছে। আফসান জেমিকে কল করলো, বলল, তোমরা কোথায়? দ্রুত ফিরে এসো, বোট ছাড়ার সময় হয়ে গেছে। জেমি বলল, এই তো আসছি এখনই। ওরা ফিরল 15-20 মিনিটের মধ্যে। জেমি দ্রুত পায়ে হাঁপাতে হাঁপাতে এসে বলল, সরি, ওই দিকটাতে গিয়ে ছবি তুলছিলাম আমরা, এজন্য লেট হলো। আফসান ওকে ধাতস্থ করে আয়ানকে কোলে নিয়ে ওর হাত টেনে নিয়ে সামনের দিকে সবাইকে নিয়ে এগোতেই জেমি চারপাশে তাকিয়ে প্রশ্ন করলো, আকসা কোথায়? আফসান চট করেই ঘাড় ঘুরিয়ে বলল, আকশা কোথায়? মানে তোমাদের সাথেই নাচছিল? জ্যামি মিহিরা অবাক হয়ে একে অপরের দিকে মুখ চাওয়াচাই করতে লাগলো। মেজবা কিছুটা পেছনে গেল। ওদের কথা শুনতে পেয়ে সামনে এগিয়ে এলো। জ্যামি বলল, আকসা তো সে ঘন্টাখানেক আগে এদিকে চলে এসেছিল। আমাদের যে বলল ওর শরীরটা ভালো লাগছে না, তাই বোটে গিয়ে বসবে, তাই আরও আমরা আসতে দিলাম। কিন্তু
তাহসিনকে খোঁজ নিতে পাঠানো হলো। পুরো হাউস বোট তন্ন তন্ন করে খুঁজে এসেছে ও, কোথাও আকসা নেই। এমনকি বোর্ড থেকে জানানো হলো নীলাদ্রি লেকস দেখার জন্য নামক কেউ এখনো পর্যন্ত বোটে ওঠেনি। মেজবার কানে কথাটা যাওয়া মাত্র ওর মুখ রক্তশূন্য হয়ে গেল। ফ্যাকাশে মুখ ধীরে ধীরে নীল বিবর্ণ হলো। ও চরম উৎকণ্ঠিত হয়ে জ্যামিকে প্রশ্ন করলো। ওকে, লাস্ট কোথায় দেখেছিলে আপু? এই উল্টো পথেই রেখেছিলাম। আসার পথে কতগুলো গাছ পড়ে সেই গাছের হতে দৃষ্টির আড়ালে অদৃশ্য হওয়ার পর আর দেখিনি। তাহলে ও কোথায় গেল? মেজবা হঠাৎ কি মনে করে দৌড় দিল পেছনের পথে। দৌড়ে সব জায়গায় খুঁজতে ব্যস্ত হলো। আকসার নাম ধরে চিৎকার করে ডাকলো, তবু আকসার সাড়া দিল না। মেজবা ঢোক গিলল। এই প্রথম ওর চেহারায় ভয়াবহ আতঙ্ক দেখা গেল। আফসান আর তাহসিনও চারপাশে খুঁজে এসেছে, জ্যামিরাও। ইতিমধ্যে সবাই জেনে গেছে বোর্ডের একজন মিসিং। বোর্ডের কয়েকজন যাত্রীরাও এসে ওদেরকে খুঁজতে সহযোগিতা করছে, তবে আকসাকে কোথাও পাওয়া যায়নি। রাত হয়ে আসছে, প্রায় 8:30 বাজে তখন। বোর্ড ছাড়ার সময় অতিক্রম হলো বলে। তবে ম্যানেজমেন্টের লোকটা এসে মেজবাকে জানালেন যতক্ষণ না যাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে ততক্ষণ বোট ছাড়বেন না তিনি। মেজবা অসহায়ের ন্যায় পকেটে হাত রেখে গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। আশেপাশে সম্পূর্ণ পাহাড় খোঁজা হয়ে গেছে, এখন বাকি আছে বলতে শুধু ওই পাহাড়ের পাড়ের বন জঙ্গল। একটা সরু রাস্তা পেরোলেই জঙ্গলটা। মেজবা ওখানে দুশ্চিন্তায় নুয়ে যাওয়া আফসান জেমিদের নিকট এগোয়। আফসানের হাতে নিজের ক্রেডিট কার্ড, এটিএম কার্ড এবং ডেবিট কার্ড সহ কিছু গুরুত্বপূর্ণ জিনিস ধরিয়ে দিয়ে বলে, আপনারা বোটে উঠুন, আমি ফিরছি আকসাকে নিয়ে। জ্যামি ছলছল চোখে ভাইয়ের দিকে তাকায়। মেজবা ওকে চোখের ইশারায় আশ্বস্ত করে বলে, ওকে নিয়েই ফিরবো আমি, চিন্তা করো না। মেজবা আর সময় নষ্ট করলো না সেখানে। সবাই তখন বোটে উঠে গেছে। মেজবা আধার ভেদ করে ছুটে গেল সরু রাস্তার ওপারের জঙ্গলের দিকে, এই আশায় যদি ওখানে আকসাকে খুঁজে পাওয়া যায়। মেজবা হতভম্ব হয়ে তাকিয়ে আছে সামনের দিকে। বন জঙ্গলের মোটামুটি গভীর এলাকা। এখানে শুধু গাছপালা, ছোটখাটো পশু পাখি ব্যতীত আর কিছু থাকার কথা নয়। সেখানে এই অন্ধকার জঙ্গলের মধ্যে কতগুলো মানুষ। অবাক করা ব্যাপার হলো মানুষগুলো আর কেউ নয়, সেই ছেলে 3টে। বয়স ওদের কত হবে, 23 কি 24 উঠতি বয়স। 3টে ছেলের হাতেই ফোনের ফ্ল্যাশ। এরা বোর্ড ছেড়ে এখানে কেন, কি কারণে? আশ্চর্য। সবচেয়ে বেশি পিলে চমকে দেওয়ার মতো দৃশ্যটা চোখে পড়ল আরও সেকেন্ড কয়েক পরে। মেজবা অন্যদিকে মুখ ঘোরাতেই দেখলো আকসা ওখানে। গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে ওকে। পরনের ওড়না মাটিতে পড়ে আছে, বেহুশের ন্যায় মাথা নুয়ে দুলছে ও। মেজবার বুকে এক অদ্ভুত খামচির ন্যায় অনুভূতি তৈরি হলো। চিনচিনে ব্যথা অনুভব করলো। ভেতরে ভেতরে ভয়াবহ রকমের প্রচণ্ড অস্থিরতা তৈরি হলো। মেজবার হৃৎপিণ্ড কেঁপে উঠল তখন। যেই মুহূর্তে মিনিট খানেকের মধ্যে দেখলো যেই ছেলেটাকেও প্রথমে ঘুষি মেরেছিল, সেই ছেলেটা হাতে একটা চেলাকাঠ জাতীয় কিছু নিয়ে আকসার গায়ের ওপরে খুব জোরে বাড়ি মেরেছে। মেজবার হাত মুঠো হয়ে এলো, পায়ের তলার সবকিছু যেন হাওয়ায় বাজি ঠেকলো। ও সামনের দিকে পা চালাতে গিয়েও থমকে গেল। মেয়ের গর্জন বাড়ছে, আবারও বৃষ্টি নামতে পারে। আবহাওয়া বেগতিক। এমতা অবস্থায় রাগও ঝোঁকের বশে কিছু করে বসলে পরিস্থিতিও বেগতিক হতে পারে। ছেলেটা আরো একটা বাড়ি মেরে বলছে, তোর নগরের জন্য আমাদের পেস্টিজে আঘাত লেগেছে, তুইও একটু আঘাত নে, এটা তো কম। এখন শুধুই চালাকাঠের বাড়ি দিচ্ছি, একটু পরে তো ইজ্জতে হাত দেব, প্রস্তুত হয়ে নে। মেজবা হাত মুঠো করে রাগ নিয়ন্ত্রণ করে নিল। এই মুহূর্তে রাগলে চলবে না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। ও চারপাশের পরিবেশ ধীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো, ছক কষলো। এরপর পায়ের সামনে ইটের ধোয়ার দেখতেই চট করে তুলে নিল। মেজবা নিজের দীর্ঘদিনের শত্রু মোকাবেলার অভিজ্ঞতা দ্বারা ইটের টুকরো ছেলেগুলো যেখানে দাঁড়ানো ওদের ঠিক পেছনে থেকে দিকে জোরে ছুড়ে দিল। ঝোপঝাড়ের মধ্যে শব্দ হতে
শুনে ছেলেগুলো একে অপরের দিকে মুখ চাচাই করলো। সতর্ক হয়ে গেল, কেউ এলো নাকি এদিকে। মোটা বুদ্ধির ছেলের দল খোঁজ নেওয়ার জন্য 3 জনেই আকসাকে ওখানে বাঁধা অবস্থায় রেখে পেছনের ঝোপঝাড়ের মধ্যে ঢুকে গেল। মেজবা একদম সময় নিল না, দ্রুত গাছের আড়াল থেকে বের হয়ে জঙ্গলে সে এক টুকরো ফাঁকা স্থানে গিয়ে দাঁড়ালো। আকসা ভয়ে, ব্যথায় এবং আতঙ্কে সব মিলিয়ে পুরোপুরি দুর্বল হয়ে নেতিয়ে পড়েছিল। হঠাৎ আকসা, ডাক্তার মেজবার কণ্ঠে শোনা মাত্র চমকে মুখ তুলে তাকালো ও। মেজবা সামনে দাঁড়িয়ে আছে। আকসার মুখ তুলতে দেখে ও চট জ্বলতে এগিয়ে গেল। ছেলেগুলো যাওয়ার পথে একবার চেয়ে খুব সতর্কতার সহিত নিঃশব্দে আকসার বাঁধনের দড়ি খুলতে ব্যস্ত হলো। কিছু না থাকায় দড়িটা খুলতে কিঞ্চিত বেগ পেতে হলো। দড়ি খুলতেই আকসার হাত টেনে ধরলো ও ফিসফিসিয়ে বলল, আমার সাথে চলো আকসা, দ্রুত। এখানে আর 1 সেকেন্ডও নয়। কথাটা বলে আকসার হাত টেনে ছোটার জন্য পা বাড়াতেই পেছন থেকে বাধা পেয়ে চমকে গেল। ঘাড় ঘুরিয়ে দেখলো আকসা এক জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। মেজবা প্রথমে বুঝতে পারল না ওর কি হয়েছে। উদ্বিগ্নতা নিয়ে বলল, দাঁড়িয়ে গেলে কেন? ওরা এখানে চলে আসবে। আসুক, এসে যা খুশি করুক আমার সাথে, ইজ্জত লুটুক, মেরে ফেলুক, যা খুশি করুক, আমার আর কিছুই যায় আসে না। মেজবার মস্তিষ্কে শিরা উপশিরা চিরবির করে উঠে আকসার কথা শুনে। ওর কথাবার্তা শুনে হাত তুলতে গিয়েও মুঠো করে নেয়। দাঁতে দাঁত চেপে বলে, তোমাকে তো পরে দেখছে।